বাংলাদেশের ইতিহাসের পাতায় বিদায় ২০২৪ সালটি হয়ে থাকবে আরও একটি বাক বদলের বছর হিসেবে। ২০২৪-এ বছর জুড়ে ঘটে যাওয়া ঘটনাগুলোর রেশ নিয়েই নতুন বছর ২০২৫-এ পা দিয়েছে বাংলাদেশ। জিনিসপত্রের লাগামহীন দাম থেকে শুরু করে রাজনীতি, কূটনীতি, অর্থনীতির নানামুখী চ্যালেঞ্জ সাথে নিয়েই বিগত বছরের মতো এবছরও সামনের পথ চলতে হবে বাংলাদেশকে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যে মতভেদ দেখা যাচ্ছে, নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে এই মতভেদ আরও বাড়তে পারে, যা শুধু রাজনৈতিক পরিস্থিতি নয়, অর্থনীতি আর কূটনৈতিক সম্পর্কেও বড় প্রভাব ফেলতে পারে। দর্শক, নতুন বছর সবার জন্য শুভ হোক এই কামনায় TVN 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ এবং আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন ডক্টর সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, প্রফেসর, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। এবং আমাদের সাথে আরও আছেন সিনিয়র সাংবাদিক মাঝহার মিলন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। এবং আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে আমি কয়েকটি তথ্য একটু তুলে ধরি। প্রথমে যে তথ্যটি আমি একটু তুলে ধরতে চাই তা হচ্ছে, যারা ঘৃণ্য অপরাধ করেছে ২০২৫ সাল সেই সব অপরাধীদের বিচারের বছর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এটি বাংলাদেশ স্থানীয় সময় বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তাইজুল বলেন, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে একটা নতুন সূর্যোদয় হয়েছে এবং ২০২৫ সাল আমরা শুরু করতে পেরেছি স্বৈরশাসন মুক্ত পরিবেশে। ২০২৫ সালে বাংলাদেশের অনেক বড় বড় অগ্রাধিকার আছে। সবচেয়ে বড় অগ্রাধিকার এবং সবাই যেটা চান তা হচ্ছে, গত ১৬ বছর ধরে বাংলাদেশে যে সমস্ত মানবতা বিরোধী অপরাধ হয়েছে, গণহত্যা হয়েছে, জুলুম, নির্যাতন, নিপীড়ন হয়েছে, সেগুলো সঠিক ও সুষ্ঠু বিচার শেষ করা। এরপর যদি আমি আরেকটি তথ্য তুলে ধরি তা হচ্ছে, ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনা এবং অন্যান্য স্বার্থের বিষয়গুলো পাশাপাশি চলবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনতে না পারলে ঢাকা দিল্লি সম্পর্ক কি স্বাভাবিক থাকবে, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, দুটোই পাশাপাশি চলবে। এটা একটা ইস্যু, তবে আমাদের আরও অনেক স্বার্থের ইস্যু আছে, সেটাও চলবে। এবং আরেক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ভারত, চায়না ও আমেরিকা সবার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে। এই তিন দেশের সঙ্গে আমাদের স্বার্থ আছে, এই তিন দেশই আমাদের অগ্রাধিকারে থাকবে। নতুন বছরে আমাদের অগ্রাধিকার হচ্ছে রোহিঙ্গা সংকটের সমাধান, এই তিন দেশের সঙ্গে অর্থনৈতিক, কূটনৈতিক ক্ষেত্রে স্থিতিশীল ও ভালো অবস্থা সৃষ্টি করা। এবং এরপর যদি দেখি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি জুলাই প্রক্লেমেশন ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারকে ১৫ দিন সময় ঠিক করে দিয়েছে। এবং এই ১৫ দিন সময় ঠিক করে দিলেও এর খসড়া তৈরির কাজ এখনও শুরু হয়নি বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, খসড়া তৈরির প্রক্রিয়ায় সব পক্ষকেই অন্তর্ভুক্ত করা হবে, ফলে এ নিয়ে মতভেদ হওয়ার কোনো শঙ্কা সরকার দেখছে না। এবং সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে, জুলাই ঘোষণাপত্রের ড্রাফট করিনি, ড্রাফটের প্রক্রিয়া শুরু হবে। এরপর যে তথ্যটি রয়েছে তা হচ্ছে, বাংলাদেশের গণমাধ্যম প্রথম আলোকে একটি বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেখানে তিনি বলেছেন, এত বড় গণ অভ্যুত্থান, এত শহীদ, এত আহত, ঐতিহাসিক এক পরিবর্তনের মধ্য দিয়ে আমরা বর্তমান সময়ে এসে পৌঁছেছি। আমরা একটা নতুন স্বপ্ন, নতুন সময়ের পরিবর্তনের মধ্যে আছি। ২০২৪ সালে আমাদের জন্য একটা নতুন সুযোগ ও নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। ২০২৪ সালের জুলাই আগস্ট মাসে ঘটে যাওয়া গণ অভ্যুত্থান, ছাত্র জনতা, রাজনৈতিক দলসমূহের অংশগ্রহণ বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা। গণ অভ্যুত্থানে শাহাদাত বরণকারী ও আহত সবার প্রতি জাতি চিরকৃতজ্ঞ থাকবে। নতুন বছর ২০২৫ সালে আপনার প্রত্যাশা কি, এমন প্রশ্নে এ ব্যাপারে সেনাপ্রধান জেনারেল ওয়াকার বলেছেন, ২০২৫ সালে আমরা একটা দীর্ঘস্থায়ী শান্তির পথে যেতে চাই। সেজন্য সবাইকে একসঙ্গে চলতে হবে, সবাইকে ঐক্যমতে পৌঁছাতে হবে। এই ছিল কিছু তথ্য। আমি চলে যেতে চাই আমাদের দুজন আলোচকের সাথে। আমি সরাসরি প্রশ্নে চলে যাব। আমি একটু প্রথমেই ডক্টর সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, আপনার কাছে আসি। নতুন বছর ২০২৫, অন্তর্বর্তী সরকারের সামনে কোন বিষয়গুলো সবচেয়ে চ্যালেঞ্জিং বলে আপনার কাছে মনে হচ্ছে? জি, আব্দুল্লাহ আল মামুন। ধন্যবাদ। আপনার মাধ্যমে TVN এর যারা দর্শক এবং শ্রোতা, তাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নটি আসলে এই মুহূর্তে সবার মাথাতেই ঘুরপাক খাচ্ছে। যদিও আমরা বিভিন্ন বিষয় নিয়ে সবাই ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন বিশ্লেষণ আমরা
দেখেছি যেটা সাধারণত হয়, একটা নতুন বছর শেষ হচ্ছে, আসছে এবং একটা বছর শেষ হচ্ছে। বাংলাদেশের জন্য এই নতুন বছরের যে চ্যালেঞ্জ, আমি বলবো যে 2025 পুরো বছরটি বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জ। কারণ হচ্ছে একটা নতুন সম্ভাবনা এবং সেই সম্ভাবনা বাস্তবায়নের যে চ্যালেঞ্জ, এগুলোকে সামনে রেখেই আমরা একটা নতুন বছরে পদার্পণ করেছি। আমরা যে জিনিসটা দেখেছি যে আপাত দৃষ্টিতে আমাদের যে চ্যালেঞ্জ গুলো, সেগুলো কয়েকটা ভাগে ভাগ করা যেতে পারে। আমাদের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা, সেটা হচ্ছে রাজনৈতিক এবং অর্থনৈতিক এবং সেই সাথে কূটনৈতিক। এই তিনটি বিষয় আমাদের চ্যালেঞ্জ এই নতুন বছরে রয়েছে। রাজনৈতিক বিষয়ে যে চ্যালেঞ্জটি, সেটি হলো যে একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি সরকার পতন হয়েছে এবং সেই গণঅভ্যুত্থানে যে স্টেক হোল্ডার বা যারা অংশগ্রহণ করেছিলেন, এখন প্রশ্ন হচ্ছে নতুন বছরে যে উদ্দেশ্য নিয়ে তারা এই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছেন, সেই উদ্দেশ্যগুলো তাদের একরকম ছিল কি ছিল না, এবং যদি তাদের ঐক্যবদ্ধ উদ্দেশ্য অনুযায়ী তারা ঐক্য প্রদর্শন করতে না পারেন, তাহলে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে কি ঘটতে যাচ্ছে, সেটি একটি বড় চ্যালেঞ্জ। কারণ আপনারা দেখেছেন যে ইতোমধ্যেই আমরা দেখেছি যে বাংলাদেশের রাজনীতিতে এখন একটা নির্বাচনের পরিবেশ হাওয়া শুরু হয়েছে এবং মনে করা হচ্ছে যে 2025 সনটি হবে নির্বাচনের প্রস্তুতির চূড়ান্ত প্রস্তুতির একটা বছর, এবং 2026-এ গিয়ে হয়তো একটা নির্বাচন হবে। সেই নির্বাচনের ক্ষেত্রে বিগত সরকারে যারা ছিল তারা অংশগ্রহণ করতে পারবে কিনা, যদি তারা অংশগ্রহণ করতে না পারে, তাহলে যারা আছেন তাদের মধ্যে অনেকগুলো স্টেক হোল্ডার আছে, যেমন আমাদের জাতীয়তাবাদী দল আছে, জামাত ইসলামী আছে এবং আরো অনেকগুলো দল আছে আদার দেন বিগত সরকার এবং তাদের সমর্থক দলগুলো। পাশাপাশি আমরা দেখেছি যে এই যে গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে ছাত্র সমাজ, তাদের পক্ষ থেকে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের কথা আমরা শুনেছি। আমরা যখন দেখবো যে আরেকটা এক বা একাধিক রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে, আপনারা জানেন রাজনৈতিক দলগুলোর মৌলিক লক্ষ্য থাকে ক্ষমতায় যাওয়া, এবং ক্ষমতায় যাওয়ার মাধ্যমে তারা তাদের এজেন্ডা গুলো বাস্তবায়ন করতে চায়। এটি হচ্ছে রাজনীতির ক্ষেত্রে সত্য। তো যখন আমরা দেখবো যে একটা নির্বাচন সামনে এসেছে, সেক্ষেত্রে এই রাজনৈতিক দলগুলো নতুন যে সম্ভাবনাময় একটা বা একাধিক দল আসার কথা, তাদের নীতি আদর্শ কি হবে, এবং যারা এই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল যে দলগুলো, তারা প্রত্যেকেই হয়তো নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করতে চেষ্টা করবে। সেক্ষেত্রে প্রত্যেকটি দলের কিন্তু আলাদা আলাদা এজেন্ডা, আলাদা আলাদা কর্মসূচি এবং আলাদা আলাদা রাজনৈতিক আদর্শ আছে। তো সেই ক্ষেত্রে এই সরকার পরিবর্তনের ক্ষেত্রে যে ঐক্যমতটা প্রতিষ্ঠিত হয়েছিল, সেই ঐক্যমতটা কিভাবে পরবর্তী নির্বাচনের মধ্য দিয়ে প্রতিফলিত হবে, সেটা একটা বড় চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জ যেটা হচ্ছে আপনার অর্থনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক চ্যালেঞ্জটা আসলে এটা সবসময় একটা চ্যালেঞ্জ। বাংলাদেশ একটা বড় জনসংখ্যার ছোট আয়তনের দেশ। এখানে ন্যাচারাল রিসোর্স খুব একটা বেশি নেই। এখানে মানব সম্পদটাই হচ্ছে একমাত্র সম্পদ। সেই মানব সম্পদের একটা বড় অংশ হচ্ছে তরুণ সমাজ, এবং সেই তরুণ সমাজের একটা বৃহত্তর অংশ বেকারত্বের মধ্যে আছে। কাজেই এই যে নতুন একটা স্বপ্ন দেখছে এই তরুণ সমাজ, যে একটা নতুন সরকার প্রতিষ্ঠিত করতে যাচ্ছি, আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করতে যাচ্ছি, কেন? তারা এই কারণে দেখছে যে তাদের একটা সমৃদ্ধ ভবিষ্যৎ হবে, অর্থাৎ তাদের একটা কেরিয়ার ডেভেলপ হবে। এখন যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, তারা এই সময়ের মধ্যে আমাদের তরুণ সমাজের বেকারত্ব হ্রাসের কি ব্যবস্থা করতে পারবেন, এবং সেই তরুণ সমাজে কতটুকু ধৈর্য ধারণ করবে, সেটা একটা বড় একটা চ্যালেঞ্জ। পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সরকার পরিবর্তন ঘটছে, সেই ক্ষেত্রে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছেন, তিনি মূলত একজন ব্যবসায়ী। এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের ইকোনমিক পলিসিতে কতটুকু চেঞ্জ আসে এবং সেই চেঞ্জের উপর ভিত্তি করে কূটনীতিতে কি ধরনের পরিবর্তন ঘটবে, তার উপর ভিত্তি করে কিন্তু বাংলাদেশের অর্থনীতির কোন দিকে যাবে, সেটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইতিমধ্যে আমরা দেখেছি যে আমাদের মুদ্রাস্ফীতি বেড়েছে, এবং আমাদের যেটাকে বলা হয় যে অর্থনৈতিক ক্ষেত্রে যে সিন্ডিকেশন, সেই যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যাপারটা, সেটা কিন্তু এই 5 বা 6 মাসে আমরা যেটা দেখেছি, সরকার কিন্তু দ্রব্যমূল্য সেই অর্থে নিয়ন্ত্রণে রাখতে পারে নাই, সিন্ডিকেট তারা ভাঙতে পারেনি, যেটা তারা নিজেরাই স্বীকার করেছে। এই যে অর্থনৈতিক বিষয়গুলো যে সিন্ডিকেশন, এগুলো কতটুকু নিয়ন্ত্রণ করতে পারবে, সেটাও একটা বড় চ্যালেঞ্জ।
তৃতীয়ত, বাংলাদেশের জন্য 2025 সনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা হলো বাংলাদেশের জন্য নতুন যে সমস্যা সৃষ্টি হয়েছে সেটা হলো বর্ডার সিকিউরিটির একটা ব্যাপার। আপনারা জানেন যে বিগত সরকারের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি ভারতে আশ্রয় নিয়েছেন এবং বাংলাদেশে তার বিচার করবার জন্য একটা প্রবল চেষ্টা চলছে। সেই ক্ষেত্রে ভারতের কাছে তাকে ফেরত চাওয়া হয়েছে এবং ভারত তাকে ফেরত দেবে কিনা, না দিলে তার অনুপস্থিতিতে বিচার হবে কিনা। আবার পাশাপাশি সেই সরকারটার পতন ঘটলেও সেই সরকারের কিন্তু বিপুল সমর্থক জনগোষ্ঠী এই দেশেই রয়ে গিয়েছে। তারা কিভাবে প্রতিক্রিয়া করবে সেটাও কিন্তু একটা উল্লেখযোগ্য একটা বিষয়। কারণ সরকারে যারা ছিল এবং বিভিন্ন দায়িত্বে যারা ছিল তারা হয়তো বা লুকিয়ে আছে, পালিয়ে আছে বা বিচারের আওতায় আছে, কিন্তু ওই দলের প্রতি যে সাধারণ জনগণ যারা ছিল সমর্থক, তাদের মতামত কোন দিকে যাবে সেটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ, যে তাদেরকে এই ইন্টারিম সরকারকে কিন্তু একটা কনভিন্সিং এর মধ্যে নিয়ে আসতে হবে রাষ্ট্রীয় ঐক্যের স্বার্থে। এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের মিয়ানমারের যে বর্ডার, সেক্ষেত্রে কিন্তু একটা নতুন পরিবর্তনের ইঙ্গিত আমরা পেয়েছি। সেখানে কিন্তু গ্লোবাল অ্যাক্টররা ওখানে ক্রিয়াশীল। পাশাপাশি আমাদের সাম্প্রতিক সময়ে যে রোহিঙ্গা সমস্যাটা আরো প্রকট আকার ধারণ করেছে, পাশাপাশি সাম্প্রদায়িক যে একটা সমস্যা নতুন করে আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে বিভিন্ন রকম প্রপাগান্ডা আমাদের দেশের ভেতর এবং বাইরে চলছে, এইগুলোকে মিলিয়ে আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছে যে বাংলাদেশের কূটনীতিতে কিন্তু কিছুটা শিফটিং এর আভাস পাওয়া যাচ্ছে। অর্থাৎ আমাদের যে কূটনীতি এতদিন যে মডেলগুলোর উপর ভিত্তি করে হয়েছে, সামনের দিনগুলোতে বাংলাদেশের ফরেন পলিসিটা শিফটিংটা কোন দিকে হবে, সেটার গ্লোবাল পলিটিক্স এর সাপেক্ষে কি হবে, এগুলো হচ্ছে আমাদের একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে সবচেয়ে বড় দুটো চ্যালেঞ্জ আমি যেটা মনে করি সেটা হলো আইন শৃঙ্খলা রক্ষা করা, সুশাসন প্রতিষ্ঠা করা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা। জি, এই আব্দুল্লাহ মামুন। তিনটি জিনিস জি, আমি আবারও আসবো আপনার একেবারেই কাছে। জি, সাধারণ সাথে যুক্ত। জি, এই চ্যালেঞ্জগুলোই একটা বড় বিষয়। জি, আপনাকে ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে। আপনি মোটামুটি যতগুলো বিষয় আছে অনেকগুলো বিষয় আপনি এর মধ্যে নিয়ে এসেছেন এবং বলেছেন। আমরা এই বিষয়গুলো নিয়ে আসলে ব্রেকডাউন করে আলোচনা করতে চাই যদি সময় পাই, যতগুলো সম্ভব। আমি একটু মাজার মিলন আপনার কাছে আসি। একই বিষয় আসলে, যে এই যে ইন্টারিম গভর্নমেন্টের সামনে এই বছর সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনার কাছে কি মনে হচ্ছে? আম, তার অনেকগুলো অলরেডি বলে ফেলেছেন। আমি আসলে খুব বেশি মানে এই দ্বিমত করার জায়গা নেই, কিংবা এর থেকে আম, নতুন নতুন উপাদান হয়তো বা যুক্ত করার খুব বেশি দরকার নেই, কারণ মূল চ্যালেঞ্জ গুলো আসলে এগুলোই। সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে যে স্থিতিশীলতা। স্থিতিশীলতার অনেকগুলো জায়গা আছে, যেমন আমরা যদি বাজারের কথা বলি, আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলি, রাজনৈতিক ঐক্যমত্যের কথা বলি, অর্থনীতির কথা বলি, সংস্কারের কথা বলি, পররাষ্ট্রনীতির কথা বলি, স্যার যেগুলো আসলে বলে ফেলেছেন। সবচেয়ে বড় জায়গা যেটি হচ্ছে এই সরকারের জন্য, যে যে বিপুল জনসমর্থনের ভিতর দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, বাংলাদেশের প্রায় প্রত্যেকটি গণমানুষের যে সমর্থন নিয়ে এই সরকারের যাত্রাপথ শুরু হয়েছিল, এখন আসলে যতগুলো দিন যাচ্ছে সরকারের সেই জনপ্রিয়তার জায়গাগুলো আসলে কতটুকু আম, তারা ধরে রাখতে পেরেছেন, সেটি কিন্তু একটি প্রশ্নের জায়গা তৈরি করছে। এবং যত দিন যেতে থাকবে এই প্রশ্নটি কিন্তু নতুন নতুন করে সামনে আসবে, এবং প্রত্যেক দিন আহ একবার করে হচ্ছে যে মূল্যায়নের আহ, জায়গা তৈরি হবে। সেই জায়গাটা থেকে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা আমার মনে হয় যে নিজেদের গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা ধরে রাখা। কারণ মানুষের স্বস্তির যে জায়গাগুলো রয়েছে, বাজার, ইকোনমি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই জায়গাগুলোকে কিন্তু আসলে সরকার খুব বেশি নিয়ন্ত্রণে রাখতে পেরেছে, আনতে পেরেছে তেমন আমাদের মনে হয়নি। এবং আমরা এটাও বলতে পারি, এই প্রশ্নটুকু তুলতে পারি যে আসলে সরকার শেষ পর্যন্ত গণমানুষের সমর্থন যদি তাদের সাথে না থাকে, গণমানুষ যদি তাদের সঙ্গে না থাকে, তাহলে আসলে যারা যে স্বপ্নগুলো দেখছেন, সংস্কারের স্বপ্ন কিংবা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন, সেই স্বপ্নগুলো কতটা তারা বাস্তবায়ন করার পথে যেতে পারবেন সেটি নিয়ে বড় প্রশ্ন তৈরি হবে। সুতরাং গণমানুষ কেন্দ্রিক যে ভাবনাগুলো এই সরকার ভাবছে কিনা, সেটি আমাদের কাছে বড় প্রশ্ন, এবং সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর জায়গা হবে এটি। জি, দ্বিতীয় যে প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের স্থিতিশীলতার খুব বড় একটি জায়গা হচ্ছে যে প্রশাসনিক স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যে স্থিতিশীলতা। সেই জায়গাটিতে আমরা সর্বশেষ যে ঘটনাটি খেয়াল করলাম, অনেকগুলো ঘটনা বাংলাদেশে ঘটে গেছে, নানান ধরনের ইস্যু তৈরি হয়েছে। সবশেষ যে বড় ইস্যুটি, সচিবালয়ে আগুন। আমার মনে হয় যে এ বিষয়ে দ্বিমত করার মানুষ খুব কমই পাওয়া যাবে বাংলাদেশে, যে সচিবালয়ের
যে ঘটনাটি সেটি কারা ঘটিয়েছে কিংবা এটি একটি মানে হঠাৎ করে ঘটে যাওয়া দুর্ঘটনা কিনা এই বিষয়ে সন্দেহ প্রকাশ করার মানুষ আসলে খুব বেশি নেই। কারণ এখন পর্যন্ত যতগুলো আলামত তদন্ত কমিটি খুঁজে পেয়েছে বলে তারা জানিয়েছে কি, এবং আমাদের কাছে যেগুলো মনে হয়েছে এবং সেগুলোর গ্রহণযোগ্য নিশ্চয়ই ব্যাখ্যাও আছে যে কেন কিভাবে আহ এই বিষয়গুলো তৈরি হয়েছে, যে ধোঁয়াশাগুলো তৈরি হয়েছে, যে প্রশ্নগুলো তৈরি হয়েছে, খুব সুনিপুণ ভাবেই আসলে সবাই ভাবছেন যে এই সুনিপুণ কর্মকাণ্ডটি কারোর না কারোর দ্বারা হয়েছে। তার মানে বাংলাদেশের যে চালিকা শক্তি, বাংলাদেশের যে প্রশাসনের চালিকা শক্তি, তার যে কেন্দ্রবিন্দু, সেখানে যদি এমন ঘটনা ঘটে তাহলে আসলে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিংবা বাংলাদেশের আমলাতন্ত্র কিংবা বাংলাদেশের শাসন ব্যবস্থার যে স্থিতিশীলতা সেটি কিন্তু প্রশ্নের মুখে পড়ে, স্বাভাবিকভাবেই পড়ে। এবং এই আওয়ামী লীগের যে বিগত 17 বছরের, আমরা ঘুরে ফিরে সেখানে আসতে হয়, 17 বছর কিংবা 15 বছর কিংবা 16 বছরের যে আহ একে কি বলবো, একবারে সামগ্রিক দুর্নীতির যে একটি চিত্র আমাদের সামনে উঠে এসেছে, মাঠ প্রশাসনে থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে আসলে রাষ্ট্রের এমন কোনো অর্গান ছিল না যেটি আসলে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েনি। সেই জায়গাটিতে আসলে এই যারা এখন আমলারা এই প্রশাসন যন্ত্র চালাচ্ছেন, তারা আসলে নিজেদেরকে রক্ষা করার জন্য এই ঘটনাগুলো ঘটাচ্ছেন কিনা। কারণ এর আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা মাঠের বিভিন্ন পরিস্থিতি খেয়াল করেছি, সেখানেও আসলে এক ধরনের নিষ্ক্রিয়তা পুলিশের পক্ষ থেকে ছিল কিনা সেই প্রশ্নটা কিন্তু বারবার উঠেছে, এবং পুলিশের গ্রহণযোগ্যতা, পুলিশের শক্তি নিয়ে প্রশ্ন উঠেছে। সেই জায়গাগুলোর সদুত্তর আমরা পাইনি। তো আমরা যেটি বলতে চাই, আমার কাছে যেটি মনে হয় যে সামনের বছর সরকারকে যদি একটি কি বলা যায়, মসৃণ পথে যদি যেতে হয়, একটি সুন্দর শেষ যদি করতে হয়, তাহলে সবচেয়ে বড় যে জায়গাটি সেটা হচ্ছে গণমানুষ কেন্দ্রিক যে ভাবনাগুলো, সেই ভাবনাগুলোর তারা কতটুকু ভাবতে পারবেন। পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা করে, রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করে একটি জি, মসৃণ পথে একটি সুন্দর নির্বাচন বাজার মিলন ঠিক দেওয়ার এই জায়গায় আমি একটু আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। এই যে রাজনৈতিক ঐক্য অথবা জাতীয় ঐক্যের যে কথা বলা হচ্ছে, আসলে আমরা বারংবার শুনছি সরকারের পক্ষ থেকে, সরকারের সাথে 5ই আগস্টের পর সরকারের সাথে বিএনপি, জামায়াত সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো ছিল অথবা আছে, তাদের যে যতটুকু কাছাকাছি ছিল, আপনি কি মনে করেন সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্ব আসলে এই 5 মাসে অনেকটা বেড়েছে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে? এবং এই জাতীয় ঐক্যের যে কথা যে বারবার বলা হচ্ছে, এটি সরকারের জন্য ধরে রাখা সময় যত যাবে, আরো 2 মাস, 4 মাস, 6 মাস হয়তোবা, এটা কতটা চ্যালেঞ্জিং হয়ে যাবে তাদের জন্য? কারণ নির্বাচনের ইস্যু আছে, আরো বিভিন্ন ইস্যু আছে। আপনি এই বিষয়টিতে কি বলবেন আসলে? দেখুন, এই সরকারের সবচেয়ে বড় শক্তির জায়গা হচ্ছে গণসমর্থন। জনসমর্থন, যে বিপুল গণমানুষ, প্রায় পুরো বাংলাদেশ এই সরকারকে আহ এই পথে নিয়ে এসেছে, এবং এই সরকার তৈরি করার পেছনে তাদের পরিপূর্ণ সমর্থন ছিল। এই সমর্থনের জায়গাটি হচ্ছে সরকারের সবচেয়ে বড় শক্তির জায়গা হবার কথা ছিল, কিন্তু সেটি আসলে এখন প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে দিনকে দিন যত যাচ্ছে, কারণ সরকারকেও কঠিন সংগ্রামের পথ পাড়ি দিতে হচ্ছে। আর রাজনৈতিক দলগুলোর সাথে মতবিরোধের যে জায়গাগুলো, সেটি হবারই কথা, কারণ দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা রাজনৈতিক শক্তিগুলো যত দ্রুত সম্ভব ক্ষমতায় যাওয়া যায় তাদের আসলে তর সইছে না। এবং সরকারের যে ভাবনা কিংবা গণমানুষের একটি বড় অংশের নিশ্চয়ই ভাবনা যে বাংলাদেশ এই গত 54 বছর ধরে যেভাবে চলে এসেছে, যেভাবে চালিত হয়েছে, যেভাবে শাসিত হয়েছে, সেই পথে আসলে শাসিত হবার, সেই পথে চালিত হবার কোনো সুযোগ আছে কিনা। কারণ বাংলাদেশকে একটি সুনির্দিষ্ট যাত্রাপথ, উন্নয়নের দিকে, সত্যিকারের উন্নয়নের দিকে, মানবিক উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেটি আসলে গত 54 বছরে হয়েছে কিনা সেটি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এবং তারই ফল হচ্ছে যে এই আহ আমরা 91-এর আগের যে সময়গুলো, নানান ধরনের আম, সামরিক সরকার থেকে শুরু করে নানান ধরনের সরকার, কিংবা 90-এর পরের থেকে যে গণতন্ত্রের পথে যে যাত্রা শুরু করেছে, সেখানেও আসলে বাংলাদেশের গণমানুষের ভাগ্যের বদল কতটুকু ঘটেছে সেই জায়গাগুলোর প্রশ্ন তৈরি হয়েছে বলেই এই 2024 সালের যে গণ অভ্যুত্থান, সেখানে সবার যে অংশগ্রহণ সেটি কিন্তু হয়েছে এবং এই সরকার এসেছে। তো সেদিক থেকে যদি চিন্তা করতে হয়, বাংলাদেশের মানুষ নিশ্চয়ই এই গত 54 বছরের যে যাত্রাপথ সেটির একটি পরিবর্তন চায়। কিন্তু সরকারকে বুঝতে হবে, এখন যারা অন্তর্বর্তী সরকার চালাচ্ছেন, তারা আসলে কতটুকু করার শক্তি রাখেন, সামর্থ্য রাখেন, এবং সেখানে জনসমর্থন থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো তাদের
একাত্মতার জায়গাগুলো কতটুকু তৈরি করতে পারবেন। এখন পর্যন্ত আমরা অনেকদিন ধরে বলে আসছি যে সরকারের অন্তত উচিত যে তারা কতটুকু সময়ের মধ্যে কি ধরনের পদক্ষেপ নিতে চান, কি করতে চান, কতদিন নাগাদ একটি নির্বাচন দিতে পারেন, সেটির একটি সুস্পষ্ট সুনির্দিষ্ট একটি পথরেখা যদি তারা আমাদের সামনে তুলে ধরতে পারতেন, জাতির সামনে তুলে ধরতে পারতেন, সেটি নিয়ে জাতি তাদের এক ধরনের মতামত জানাতো। রাজনৈতিক দলগুলোর সাথে এখন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে অন্যান্য যে শক্তিগুলো এখন আছে, তাদের সাথে একটি কি বলা যায়, ক্রিয়াশীল দ্বন্দ্ব যেটিকে আমরা বলি, সেটিকে আমরা দ্বন্দ্ব বলে দান্দিকতার জায়গা থেকে না দেখে এই যে ঐক্যমতের জায়গা তৈরি হওয়ার একটা পথ তৈরি হতো। কিন্তু সরকারের পক্ষ থেকে আসলে তেমন কোনো সুনির্দিষ্ট পথরেখা আমরা আর পাচ্ছি না। এবং সেটি না পাওয়ার কারণে যখন অনিশ্চয়তা তৈরি হচ্ছে, তখন রাজনৈতিক দলগুলোর মধ্যে অস্থিরতা বাড়ছে। একদিক থেকে গণমানুষের যে জীবনযাত্রা, যে প্রত্যেক দিনের যে এদিকে কি বলবো, যে পিষ্ট হয়ে যাচ্ছে তারা বাজারের কারণে, অর্থনীতির কারণে, আরো নানান কারণে, সেটি একটি চাপ সরকারের জন্য। পাশাপাশি সুনির্দিষ্ট পথরেখা নির্মাণ না করার কারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনাস্থা তৈরি হচ্ছে, সেই চাপ, এই দুই চাপটি আসলে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। এবং আপনি যেটি বললেন যে জাতীয় ঐক্যমত্য তৈরির ক্ষেত্রে আসলে এখন তৈরি আছে কিনা, সেই জায়গাটি বড় প্রশ্ন তৈরি হয়েছে। কারণ সরকারের সামনে সুনির্দিষ্ট কোনো পথরেখা নেই, তারা কোনো পথরেখা নির্মাণের কথা বলছেন না, এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে অনাস্থা তৈরি হচ্ছে। এই সামগ্রিক অবস্থার ভেতর দিয়ে জাতীয় ঐক্যমত্য যেটির কথা বলা হচ্ছে, সেটি আসলে কতটুকু সম্ভব হবে তা নির্ভর করবে সরকার কত দ্রুত সামনে কি করতে চান, তারা কতদূর কি করতে চান, সেটির একটি সুনির্দিষ্ট পথরেখা জি জাতির সামনে তুলে না ধরবে। জি মাজার মিলন, আপনাকে ধন্যবাদ, এবং ডক্টর সৈয়দ আব্দুল আল মামুন আপনাকেও ধন্যবাদ। আমাকে একটি বিরতি নিতে হবে, বিরতি থেকে ফিরে আপনাদের সাথে আরো বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন আজকে দুজন অতিথি। আমি সরাসরি প্রশ্নে চলে যাব। আমি একটু ডক্টর সৈয়দ আব্দুল্লাহ আল মামুন আপনার কাছে আসি শুরুতে বিরতির পর। যে প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা করছিলাম জাতীয় ঐক্যমত্যের বিষয়ে, বলছিলেন মাজার মিলন, এখানে একটি বিষয় আমরা যদি একটু দেখি যে বাংলাদেশে যে পরিবর্তনটা হলো, এতে বিএনপি, জামায়াত সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো, তাদের মধ্যে আসলে আপনি তাদের রাজনৈতিক কার্যক্রম অথবা কথাবার্তা, এগুলোর মধ্যে আপনি কি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন এই গণ আন্দোলনের পর অথবা বিগত সরকার পতনের পর? অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে কি কোনো পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন কিনা তাদের কার্যক্রমে? এবং সাথে আমি একই সাথে আরেকটি প্রশ্ন একটু রাখি, সেটা হচ্ছে যে আমরা যদি ধরি যে অন্তর্বর্তী সরকার এবং এই যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের মাঝে নির্বাচন, সংবিধান অথবা অন্য যে কোনো প্রসঙ্গে হয়তো বা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো নিয়ে সমঝোতা হলো না, একমত তারা হতে পারছেন না, সেক্ষেত্রে আসলে পরিস্থিতিটা কি দাঁড়াতে পারে আপনার কি মনে হয়? ধন্যবাদ। আসলে আমরা তো জ্যোতিষ নই, বলতে পারবো না যে ভবিষ্যৎ আসলে কি হতে পারে। আমরা একটা বিশ্লেষণ দাঁড় করাতে পারি কিছু ন্যারেটিভস এর উপর ভিত্তি করে। দেখুন, যে কথাটা মাঝার মিলন বলেছেন যে সুনির্দিষ্ট পথরেখা কিন্তু এখনো উপস্থাপিত হয়নি। ঐক্যমত্যের ব্যাপারে আন্দোলনের সময় একটা ব্যাপারে ঐক্যমত্য ছিল, সেটা হলো যে সরকারের পতন ঘটাতে হবে। দ্বিতীয় ঐক্যমত্য যেটা ছিল যে তারা একটা নতুন বাংলাদেশ গড়তে চায়। কিন্তু এই নতুন বাংলাদেশ আসলে জিনিসটা কি, এই নতুন বাংলাদেশে কি হবে আসলে, সেটা কিন্তু এখন পর্যন্ত, যেটাকে মাঝার মিলন বলেছেন যে পথরেখা, কিন্তু জাতির সামনে উপস্থাপন করা হয়নি। অবশ্য আমরা এটার জন্য অপেক্ষা করছি, কারণ ইন্টারিম সরকার ইতিমধ্যেই অনেকগুলো কমিশন গঠন করেছে এবং সেই কমিশন এখন পর্যন্ত রিপোর্ট দেওয়ার কথা থাকলেও তারা রিপোর্ট দিতে পারেনি। সম্ভবত এই প্রথম সপ্তাহের মধ্যে অনেকগুলো কমিশন তার রিপোর্ট দিবে এবং সেই রিপোর্টগুলো পর্যালোচনা করার জন্য সম্ভবত আরেকটা কমিশন গঠন করা হবে। তারপর হয়তোবা ইন্টারিম সরকার নতুন বাংলাদেশ বলতে কি বোঝাচ্ছেন তারা, সেই জিনিসটা হয়তো সামনে উপস্থাপন করবেন। এখন আপনি যে প্রশ্নটা করেছেন সেটি হচ্ছে যে নতুন বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে যে রাজনৈতিক দলগুলো, তার মধ্যে কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি কিনা। হ্যাঁ, আমরা কিছুটা পরিবর্তন দেখতে পাচ্ছি। এই সেন্সে আপনারা দেখেন যে বিএনপি তাদের বিভিন্ন ধরনের সভা সমাবেশের মাধ্যমে তাদের কিছু কর্মসূচি কিন্তু ইতিমধ্যে উপস্থাপন করেছে। যদিও আমরা মাঠ পর্যায়ের বিভিন্ন তথ্য থেকে আমরা জেনেছি, বা সাংবাদিকরা আমাদেরকে যেভাবে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন, তাতে দেখা যাচ্ছে যে আসলে বাস্তবে হলো যে মানে এখন বাংলাদেশে আগে যেরকম দখলদারিত্ব ছিল, একই রকম দখলদারিত্ব আছে।
শুধুমাত্র ব্যক্তিগুলো পরিবর্তন হয়েছে। এটা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে ইতিমধ্যেই এসেছে। এখন কারা দখলদারিত্ব নিয়েছে সেটা আমরা বলতে পারবো না। সেটা যারা মিডিয়াতে কাজ করেন এবং যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা বলতে পারবেন। কিন্তু এটা কিন্তু সবাই বলছে যে মানে পরিবর্তন বলতে মানুষগুলোর পরিবর্তন ঘটেছে, কিন্তু সিস্টেমের কোনো পরিবর্তন এখন পর্যন্ত স্যার ঘটেনি। আপনি স্যার এখন একটুখানি আপনার বলে দেই স্যার, systemটা- মাঝখানে একটু স্যার বলে দেই। জি ব্যক্তিগুলোর নাম মানে নাম জি। বলে না দেওয়ার কিছু নেই, আপনার নির্ভয়ই বলতে পারি যে বিএনপির লোকজন এখন এটি করছে এবং বিএনপি সেটি অস্বীকার করছে না। তাদের অনেক নেতাকর্মীকে তারা বহিষ্কার করেছে, নানান ধরনের পদক্ষেপ নিয়েছে এবং বিএনপির এই বঞ্চিত সো কল্ড বঞ্চিত নেতাকর্মী যারা 15 বছর ধরে লুটপাট করতে পারেনি, তারা যে সাথে সাথেই মাঠে নেমে গেছে, এটি আসলে লুকানোর কিছু নেই। সুতরাং এই জায়গাটি আপনি স্পষ্ট করতে পারেন, অন্তত আমি আপনার জায়গা থেকে স্পষ্ট করতে চাই, জি দায়িত্ব নিয়ে করতে চাই। জি মাজার মিলন, আমি ঠিক এই প্রশ্নটি আপনার কাছে করতাম, এই যে আমি লিখেছি যে কারা করছে আপনার কাছে আমি জিজ্ঞেস করতাম। জি সৈয়দ আব্দুল্লাহ স্যার মামুন বলছেন, বলুন। স্যার বলছিলেন, জি আমি সরি মাঝখানে ঢুকে গেছি। জি হ্যাঁ, জি তো আমি কথাটা শেষ করি। সেটি হচ্ছে যে আহ, মাঝার মিলনের হাতে সাংবাদিকের কলম আছে। তিনি যেহেতু রুট পর্যায়ে কাজ করেন, তিনি অবশ্যই ডেটার উপর ভিত্তি করে কথা বলতে পারেন। আমরা শিক্ষক মানুষ, আমাদের একটা ন্যারেটিভস থেকে কথা বলতে পারি আর কি। যাই হোক, জিনিসটা আসলে স্পষ্ট যে কোনো সিস্টেমের এখন পর্যন্ত পরিবর্তন হয়নি। সিস্টেমের মধ্যে ড্রাইভিং সিটে যারা ছিল সেই ড্রাইভিং সিটের ব্যক্তিগুলো পরিবর্তন হয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এবং এই পরিবর্তনের ক্ষেত্রে কেউ মাঠ পর্যায়ে দখল করেছে, কেউ অ্যাডমিন দখল করেছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এই যে দখল কিন্তু হয়ে গিয়েছে। কেউ হয়তো বা দেখা গেল যে মাঠ পর্যায়ে রাজনীতি দখল করেছে, কেউ হয়তো প্রশাসন দখল করেছে। এরকম ভাবে একটা পরিবর্তন ঘটেছে। এখন প্রশ্ন হলো যে আমাদেরকে একটু অপেক্ষা করতে হচ্ছে যে সংস্কার কমিশন যে সংস্কারগুলো উপস্থাপন করবে, তার উপর ভিত্তি করে যখন ইন্টারিম গভর্নমেন্ট একটা পথরেখা দিবে, যেটা মাজহারুল মিলনের কথাই যদি আমি বলি, তখন আমরা আসলে বুঝতে পারবো যে কি ধরনের বাংলাদেশ আমরা সামনে পেতে যাচ্ছি। এক্ষেত্রে আমি আপনাকে একটা বলি, দেখেন 1990 সনে প্রথম একটা বড় গণতান্ত্রিক আন্দোলন হয়েছিল আমাদের 71 সনের পর। এবং সেক্ষেত্রে কিন্তু মোটামুটি ভাবে 3 জোটের রূপরেখা বলে একটা রূপরেখা ছিল। এবং সেই রূপরেখার উপর ভিত্তি করে কিন্তু প্রেসিডেন্সিয়াল শাসন পদ্ধতি থেকে পার্লামেন্টারিয়ান শাসন পদ্ধতিতে আসা হয়েছিল। এবং আশা করা হয়েছিল যে গণতন্ত্রের নতুন অগ্রযাত্রা হবে। সেই সময় কিন্তু প্রশ্ন করা হয়েছিল যখন, কারণ বিএনপি কিন্তু প্রেসিডেন্সিয়াল শাসন ব্যবস্থায় বিশ্বাসী ছিল। সেই সময় কিন্তু যখন পার্লামেন্টারিয়ান সিস্টেমে যাওয়া হচ্ছিল, তখন কিন্তু খালেদা জিয়া বলেছিলেন যে পার্লামেন্টারিয়ান সিস্টেমেও কিন্তু মানে একনায়কতন্ত্র হতে পারে। আসলে ব্যাপারটা হচ্ছে বাংলাদেশে আমাদের সবচেয়ে বড় হলো আমাদের জনগণের মনস্তত্ত্ব যদি আমরা পরিবর্তন করতে না পারি, তাহলে আমরা যাকেই ক্ষমতায় বসাবো সেই একনায়ক হয়ে যাবে। আপনি দেখেন যে আমরা কিন্তু স্বৈরাচার বললাম এরশাদকে, তারপরে আমরা যারা গণতন্ত্রের জন্য লড়াই করলাম, সেই বিএনপি সরকার যখন ক্ষমতায় আসলো, আবার কিন্তু বিএনপি সরকারকে কিন্তু স্বৈরাচার হিসেবে 96 সনে ক্ষমতাচ্যুত করা হলো। সেই বিএনপি সরকারকে যখন স্বৈরাচার হিসেবে ক্ষমতাচ্যুত করে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তারাও 15 বছরে কিন্তু যেভাবে শাসনটা করলো, তারাও স্বৈরাচার বা ফ্যাসিস্ট হিসেবে ক্ষমতাচ্যুত হলো। এটা কিন্তু আমাদের বিশ্লেষণ করতে হবে যে আমরা প্রত্যেকেই আন্দোলন করে জনগণকে সাথে জি নিয়ে আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশের কথা বলছি, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে আবার আমরা সেটা হয়ে যাচ্ছি কেন? এটা হয়ে যাচ্ছে এই কারণে যে সমাজ বা রাষ্ট্রের মধ্যে যে সিস্টেমটা এই শত শত বছর যাবত ডেভেলপ করেছে, সেই সিস্টেমটাকে আপনি চেঞ্জ না করলে, জি শুধুমাত্র ব্যক্তি চেঞ্জ সৈয়দ আব্দুল্লাহ করে মামুন, ঠিক আপনি আপনি যেই কথাটি বলছেন, যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে আমি একটু মাঝার মিলনের কাছে যেতে চাই। আপনার অনুমতি নিয়েই আমি একটু মাঝার মিলন আপনার কাছে আসি, যে বিষয়টি নিয়ে যেমনটি স্যার বলছিলেন, এই যে বাংলাদেশের রাজনৈতিক কালচার এবং বিভিন্ন বিষয় যেগুলো নিয়ে বলছিলেন স্যার, আমি এখানে একটি প্রশ্ন আপনার কাছে রাখি এবং তথ্যটি দিয়ে, এটি বাংলাদেশের গণমাধ্যম প্রথম আলোতে একটি সাক্ষাৎকার দিয়েছেন, যেমনটা আমি অনুষ্ঠানের শুরুতে বলছিলাম। সেখানে সেনা প্রধানকে জিজ্ঞেস করা হয়েছে গত 15 বছরে প্রশাসন, পুলিশ, বিচার ও ব্যবসা সহ রাষ্ট্রের নানা ব্যবস্থা ভেঙে গেছে, এটাকে একটা স্বাভাবিক জায়গায় আনতে তো সময় লাগবে। এবং এই ব্যাপারে জেনারেল ওয়াকার বলেছেন যে এটার জন্য রাজনৈতিক দল ও সরকার লাগবে, রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে, রাজনীতি ছাড়া ও রাজনৈতিক সরকার ছাড়া এটা সম্ভব নয়। আপনিও কি তাই মনে করেন যে আসলে রাজনৈতিক সরকার ছাড়া রাষ্ট্রের এই যে ভেঙে পড়া যে জায়গাগুলো, এই জায়গাগুলো স্বাভাবিক করা সম্ভব নয়? দেখুন, জেনারেল ওয়াকার সঠিকভাবে বলেছেন যে পুরো রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ে, কাঠামো ভেঙে পড়েছে এবং
আমি প্রায়ই একটি কথা বলতাম আমাদের বন্ধুদের আলোচনায়, যে বাংলাদেশকে এমন একটি পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, বাংলাদেশের আসলে মেরামতের কোনো জায়গা নেই। পুরো ব্যবস্থাটা যখন আসলে ধ্বংস হয়ে যায়, তখন আপনি কোনো একটি সুনির্দিষ্ট অংশ কিংবা কোনো কোনো অংশগুলোকে মেরামত করে এটিকে আসলে দাঁড় করাতে পারবেন। এটি ভেঙে নতুন করে গড়ার সময় এসেছে। আমার এটি এসে বলতাম এই আওয়ামী লীগ সরকারের সময় আমি বলতাম। এবং আপনি নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে সেই ব্যবস্থা এখন পর্যন্ত চলমান। এটি আসলে খুব বড় ধরনের পরিবর্তন ছাড়া এটি সম্ভব না। এবং এই যে দুর্বৃত্তায়ন দুর্বৃত্তায়ন যেভাবে রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে শুরু করে শাসন ব্যবস্থার ভেতরে, যে রাষ্ট্র কাঠামোর প্রত্যেকটা অর্গানের ভিতরে যেভাবে দুর্বৃত্তায়ন ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেটি শুধুমাত্র এই যে রাষ্ট্র কাঠামো কিংবা শাসন ব্যবস্থার ভিতরে সীমাবদ্ধ থাকেনি। প্রত্যেকটা ব্যক্তি মানুষের মধ্যে দুর্বৃত্তায়ন ঢুকে দেওয়া হয়েছে। লোভ, লালসা এবং কি বলে, এখনই সবকিছু কামড়ে খাবার যে একটা স্পৃহা তৈরি হওয়া, গণমানুষের মধ্যে সেটি রাজনৈতিক দলগুলো কিন্তু ঢুকিয়ে দিতে পেরেছেন। এবং সেটি এতটাই সুনিপুণ ভাবে করেছেন যে আমরা পরিবারের ভেতরে, ব্যক্তির ভেতরে সেই দুর্বৃত্তায়ন কিন্তু দেখতে পাই। জি। এবং আমরা এটি আসলে কিছু বলার নেই, এবার পুরো দেশের জাতীয় মনস্তত্ত্ব আসলে দুর্বৃত্তায়িত হয়ে গেছে, এবং এটি রাজনীতিবিদরা খুবই সুনিপুণ ভাবে করেছেন। জি, এবং এই এটি আমার মত, জায়গাতেই কারণ জি মাজার মিলন, আমি এই জায়গাতে আমি আসলে প্রশ্নটা আপনার কাছে যেটা রাখতে চাচ্ছি আমি সেটা আমি হচ্ছে যেটি আপনাকে বলছিলাম, জি যে দেখুন, কোন একটি জাতিকে যেমন ধ্বংস করতে পারে রাজনীতি, বাংলাদেশের সমস্ত দুর্বৃত্তায়নের আহ সূচনা হচ্ছে রাজনীতি থেকে। এবং কোন একটি রাষ্ট্রকে, কোন একটি জাতিকে ইতিবাচক পথেও নিতে পারে রাজনীতি। এটি আপনাকে বুঝতে হবে। আজকের ইউরোপ একদিনে হয়ে ওঠে নাই। কোনো ব্যক্তি কিংবা কোনো ব্যক্তিবর্গ, সমাজের কোনো শক্তি ইউরোপকে ইউরোপ বানায়নি। আমরা যাদের এখন যাদের কি বলে, যাদেরকে সভ্য জাতি হিসেবে যাদেরকে আর কি যাদের পেছনে হাঁটার কথা বলি, সেই ইউরোপ তৈরি হয়েছে, রাষ্ট্রকে একটি সুনির্দিষ্ট কাঠামো দেওয়া হয়েছে, আইনানুগ ব্যবস্থাপনা তৈরি করা হয়েছে, এবং সেই আইনের শাসন প্রত্যেকটি স্তরে যখন সুনির্দিষ্টভাবে পালিত হয়েছে, গণমানুষের প্রত্যেকটি অধিকার যখন সুনির্দিষ্টভাবে বাস্তবায়িত হয়েছে, ততদিনে কিন্তু এই ইউরোপ আজকের ইউরোপে পরিণত হয়েছে। এবং ইউরোপের যে দেশগুলোর কথা আমরা বলি, যাদেরকে আমরা ফলো করতে চাই, তারা কিন্তু আসলে এই অবস্থার ভেতর দিয়ে হয়েছে। এবং এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। কিন্তু সেই কাঠামোটি নির্মাণ করতে হয়েছে, আইনের শাসনের পথে হাঁটতে হয়েছে। আইনের শাসনের ব্যতি রেখে বিপথে গেলে কি হয়, সেটির জন্য তারা সুনির্দিষ্টভাবে আইনকে শক্তিশালী করার মাধ্যমে করেছে, শাস্তির ব্যবস্থা করেছে। বাংলাদেশকে যদি সেই পরিবর্তনের পথে নিতে হয়, তাহলে রাজনীতি পারে, সরকারকেই সেটি করতে হবে। এই সরকার তো চিরদিন থাকবে না। জি, ঠিক এই এবং জায়গাতেই মাজার মিলন, আমি একটু ছোট করে যোগ করি। এই যে রাজনৈতিক সরকারকেই করতে হবে, এটি প্রশ্ন করার জন্য আমি আসলে আপনার কাছে এই বিষয়টি উপস্থাপন করছি। আপনি কিভাবে দেখেন গত 5 দশকে আমরা যদি দেখি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, আপনারাও যে কথাগুলো বলছিলেন, আলোচনা আমরা করছিলাম, এর মধ্যে বিভিন্ন সময় উঠে আসছিল এই 5 দশকের রাজনৈতিক দলগুলো, বিশেষ করে যারা যখন সরকারে ছিল, তারা আসলে রাষ্ট্র গঠনের জন্য কতটা করেছে। এটা তো একটা বড় প্রশ্নের বিষয়, এটি আমাদের সবার মনেই প্রশ্ন। এবং অনেকে অভিযোগ করেন যে তাদের ব্যর্থতার জন্য, যেমন আপনিও বলছিলেন যে এই রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার কারণেই কিন্তু বাংলাদেশে আজকে এই যে পরিস্থিতি এটি তৈরি হয়েছে। তাহলে এই যে রাজনৈতিক দলগুলো সংস্কারের প্রতিশ্রুতি অতীতেও দিয়েছে, এখনো দিচ্ছে, সামনে এটা করব ওটা করব, কিন্তু কেউ তো আসলে কথা রাখেনি। তাহলে এই নির্বাচিত সরকার, রাজনৈতিক সরকার আসলে যে এই জিনিসগুলো আবার স্বাভাবিক হবে, সেই প্রক্রিয়াটি আসলে কিভাবে হবে আপনার কাছে কি মনে হয় মাজার মিলন? খুবই সুন্দর প্রশ্ন। আমি ব্যক্তিগতভাবে আমার পর্যবেক্ষণ যদি জানতে চান, এটি আসলে আমার সাথে অনেকেই একমত পোষণ করেন, বাট ব্যক্তিগতভাবে আমি ভাবি যে পরিবর্তনের সূচনাটা আসলে অরাজনৈতিক জায়গা থেকে আসতে হবে, যেটিতে সবাইকে ঐক্যমত থাকতে হবে এবং রাজনৈতিক দলগুলোকেও ঐক্যমত থাকতে হবে। গণমানুষ রাজনৈতিক দলগুলোর উপর সেই চাপ তৈরি করার কথা। এবং এই সরকারের হাতে আসলে ভালো সুযোগ ছিল এমন একটি পথরেখার কথা। আমরা সেজন্যই বারবার বলছি যে একটি সুনির্দিষ্ট পথরেখা দরকার। বাংলাদেশ ভবিষ্যৎ কেমন হবে এবং কত দিনে হবে, সেটির পথরেখাটা আসলে তাদের নির্মাণ করা উচিত। এবং এই যে পরিবর্তনের সূচনাটা, সেটি এই সরকারের হাতে হলে যেটি হবে, যে এটি যেহেতু একটি অরাজনৈতিক সরকার, এখানে যেহেতু তাদের পূর্ণ গণসমর্থন রয়েছে, সুতরাং ভবিষ্যতে রাজনীতি করতে হলে রাজনৈতিক দলগুলোকে কেমন হতে হবে, সেটির কিন্তু একটি চিত্র খানিকটা পাওয়া যেত। এবং আমরা গত কিছুদিন ধরে বিএনপি কে বলতে শুনছি যে তারা ক্ষমতায় গেলে কোনটি কোনটি করবে, কোনটি করবে না। এগুলো যদিও তাদের কথার কথা কিনা, সেটি ভবিষ্যতের বাংলাদেশ বলে দেবে। আমরা নিশ্চয়ই সেগুলো নিয়ে পরবর্তীতে হয়তো আলোচনা করার সুযোগ পাবো। কিন্তু কি বাংলাদেশের গণমানুষ কি চায়, এটি কিন্তু এই সরকারের একটি ম্যান্ডেট ছিল, যে সেই গণমানুষের কথা অনুযায়ী রাষ্ট্রকে সাজানোর যে একটি নকশা তৈরি করা, সেই নকশাটা কিন্তু এই সরকার করতে পারতো, যেটি কিনা
পরবর্তীতে রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় আসবেন কিংবা আসার চিন্তা করছেন, গণমানুষ তাদের উপর চাপ তৈরি করতে পারতো যে ভাই এতদিন তোমরা 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 এরা ওরা সবাই মিলে যেভাবে চালিয়েছো সেটি আমরা চাই না। এখন যে পথে আমরা চলতে চাইছি সেটি হচ্ছে যে এই পথ। সেই পথটি আসলে এই সরকারের নির্মাণ করার একটি জায়গা ছিল, কারণ এত ব্যাপক গণসমর্থন আসলে ভবিষ্যতে কোনো সরকার কেউ পাবেন কিনা তা সুনির্দিষ্ট করে বলা যায় না এই মুহূর্তে জানা নেই। সুতরাং, জি প্রশ্নের যেটি উত্তর যে হচ্ছে আপনার এক কথায় যদি উত্তর দিতে যাই, তাহলে এই সরকারের হাতে যে পথে বাংলাদেশ হাঁটতে চায়, যে পথে বাংলাদেশের গণমানুষ যেতে চায়, সেই জায়গাটি একটি নকশা তৈরি করার জায়গা আছে। সেই নকশাটি তৈরি করে দেবেন তারা দ্রুত সময়ের মধ্যে, এবং বাংলাদেশের গণমানুষ পরবর্তী রাজনৈতিক সরকারগুলোর উপরে সেই চাপ যেন অব্যাহত রাখতে পারেন যে তোমাকে এই পথে হাঁটতে হবে। এটি হচ্ছে মঙ্গলের পথ, কল্যাণের পথ, কিংবা সত্যিকারের উন্নয়নের পথ। জি, আপনাকে ধন্যবাদ মাজার মিলন। আমাদের সময় খুব কম, আমি একটু সৈয়দ আব্দুল আল মামুন স্যার আপনার কাছে আসি। সবশেষ একটু প্রশ্ন নিয়ে আপনি যদি আমাকে সংক্ষেপে মিনিট দুয়েকের মধ্যে একটু জিনিসটি ছোট করে বলেন, সেটা হচ্ছে যে এই নতুন বছরে ভারত, চায়না, ইউএসএ এবং রাশিয়া, আমরা যদি বলি যে এই চারটা, আমরা বলি যে গ্লোবাল ডিপ্লোমেসিতে কি প্লেয়ার যারা থাকেন তার মধ্যে দে আর ভেরি ভাইটাল। তো এই জায়গায় এই যে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কি ধরনের পরিবর্তন আসলে এই নতুন বছরে আসতে পারে আপনার কাছে মনে হচ্ছে, অথবা আপনি কি সম্ভাবনা দেখতে পাচ্ছেন তাদের সাথে, কার সাথে কেমন সম্পর্ক হতে পারে, যদি একটু ছোট করে বলেন সংক্ষেপে। যেমন আপনি বলছিলেন যে আমরা জানি যে কিছুদিন পরেই ইউএসএতে নতুন প্রেসিডেন্ট শপথ নেবেন এবং নানা রকম, ভারতের সাথে একরকম সম্পর্ক চলছে, চায়নার সাথেও একরকমের সম্পর্কের কি বলবো টানাপোড়েন না, বাট সম্পর্ক একটি ভিন্ন জায়গায় আছে যেহেতু বিগত সরকার এখন নেই। এই জায়গাগুলো থেকে আপনি কিভাবে দেখছেন, যদি একটু টু দি পয়েন্ট বলতেন স্যার। ধন্যবাদ। আমরা যেটা বুঝেছি, মানে এটা এখন অনেকটা স্পষ্ট হয়ে গিয়েছে। দেখুন, বাংলাদেশের শুরু থেকেই ফরেন পলিসিটি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আমাদেরকে এই নীতিটাই অব্যাহত রাখতে হবে, নাম্বার ওয়ান। দ্বিতীয়ত হচ্ছে যে গ্লোবাল পলিটিক্সে আপনারা দেখেন যে বাংলাদেশের বর্তমান ইন্টারিম সরকারের আমরা যতটুকু বুঝেছি যে আগের সরকারের থেকে ফরেন পলিসি একটু পরিবর্তন হয়েছে এবং শিফটিং হচ্ছে। সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা পার্শ্ববর্তী দেশ, আমরা কিন্তু আমাদের বন্ধু পরিবর্তন করতে পারি, প্রতিবেশী পরিবর্তন করতে পারি না। কাজেই ইন্ডিয়া যেহেতু আমাদের একেবারেই বর্ডারিং প্রতিবেশী, তাকে কিন্তু পরিবর্তন করা সম্ভব নয়। এই জন্য তার প্রতি আমাদের একটা বন্ধুত্বমূলক ফরেন পলিসি দরকার। এবং সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্র যদিও পুরো পৃথিবীতে যে ধরনের পলিসি করুক, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে তারা কিন্তু সবসময় তাদের পলিসিটা ভারতের মাধ্যমে বাস্তবায়ন করে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আপনি দেখেন যে একেবারেই, আমি খুব সংক্ষেপে যদি বলি, 47 সনে এই ভারতবর্ষ বিভক্ত হওয়ার পর পাকিস্তান কিন্তু আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে বলয়ে চলে গেল এবং ভারত কিন্তু নিউট্রাল থাকতো, নন অ্যালায়েন্ড। কিন্তু পরবর্তী এত বছরে কিন্তু সবসময় দেখা গিয়েছে যে পাকিস্তানকে সবসময় ইউএসএ কিন্তু ব্যবহার করেছে, কিন্তু আলটিমেটলি কিন্তু লেভারেজ দিয়েছে ভারতকে। অর্থাৎ আমরা ভারতের সাথে তিক্ততা সৃষ্টি করে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে আমরা যে খুব লাভবান হয়ে যাব সেটা কিন্তু নয়। কাজেই বাংলাদেশের ফরেন পলিসি এখানে হবে বার্গেনিং এজেন্টের মতো। একটা বার্গেনিং ক্যাপাসিটি বাংলাদেশকে অর্জন করার চেষ্টা করতে হবে, এবং সেক্ষেত্রে চায়না একটা ফ্যাক্টর। আমি এখানে লাস্ট কথাটা বলি যে বাংলাদেশের ফরেন পলিসি জিও পলিটিক্স এর উপরে নির্ভর না করে জিও ইকোনমিক্স এর উপর নির্ভর করে যদি আমরা সাজাতে পারি, তাহলে বাংলাদেশের জন্য ভালো হবে। কারণ আমরা সবসময় জিও পলিটিক্স কে প্রাধান্য দিই, কিন্তু বাংলাদেশের জন্য দরকার হলো জিও ইকোনমিক্স কে প্রাধান্য দেয়া। এইটা যদি আমরা প্রাধান্য দিই, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কার সাথে কিভাবে সম্পর্ক রাখলে, কারণ আলটিমেটলি আমার রাষ্ট্রের স্বার্থটা আমাকেই দেখতে হবে। জি, ধন্যবাদ আব্দুল আল মামুন চৌধুরী, আপনাকে অত্যন্ত ধন্যবাদ। মাজার মিলন, আপনাকেও ধন্যবাদ জানাতে চাই। আমাদের সময় আজকে আসলে একদম শেষ। এই বিষয় নিয়ে আপনার মতামত আজকে আর নিতে পারলাম না। নিশ্চয়ই অন্য কোনো দিন এই বিষয়গুলো নিয়ে আপনাদের দুজনের সাথে আবারও কথা হবে এবং আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পাবেন। ধন্যবাদ আব্দুল আল মামুন চৌধুরী এবং মাজার মিলন, আপনাদের দুজনকেই। ভালো থাকবেন, নতুন বছরের শুভেচ্ছা আবারও। শুভেচ্ছা সবাইকে। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।